ওই ভিখারির বাচ্চা, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দে। জায়গা তো মাত্রই পরিষ্কার করলাম। কথাটা শুনে ইরা আর ওর বন্ধুরা গাড়ি থেকে নেমে যায়। কাছে এসে আকাশকে একটা থাপ্পড় দেয়। তোকে যা বলেছি তাই কর, বেশি কথা বললে তোর এই শার্ট খুলে আমি পরিষ্কার করাবো। ইরা, যা বলেছিস তুই সত্যি, ওর শার্ট তো আরো বেশি নোংরা। এরা তার চেয়ে ভালো হবে কি ওর শার্টের ভিতরে যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা দিয়ে পরিষ্কার করতে পারে। আবির, তুই কিন্তু এটা ঠিক বলেছিস। তাহলে শুরু কর। দেখুন, আমি সাফাই কর্মী বলে আমার সাথে এরকম ভাবে ব্যবহার করতে পারেন না। এখন কি তুই আমাদের শিখাবি আমরা কি রকম ভাবে কথাবার্তা বলবো? আবির, তুই বরং ওর শার্টটা ছিঁড়ে ফেল, তারপর ওই গেঞ্জিটা দিয়ে বেঞ্চ পরিষ্কার করার চিন্তা কর। ওই শার্টটা খুলবি নাকি আমি ছিঁড়ে নেব? আচ্ছা, আমি খুলতেছি। একে একে শার্ট খুলে এবার গেঞ্জিও খুলে। গেঞ্জি খোলার পরে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশের পুরো বডি ইরার থেকে ফর্সা ছিল, সাথে 6 প্যাক বডি। এর মতো একটা সাফাই কর্মীর শরীর এইরকম হয় কি করে? গেঞ্জি দিয়ে পরিষ্কার করতে থাকে। এরকম কিছু দেখে কিছু পুলিশ আকাশের দিকে আসতে থাকে, ওদের হাতের ইশারা দিয়ে চলে যাওয়ার জন্য বলে দেয়। ওরা সরে যায়। নিন, পরিষ্কার হয়ে গেছে। এবার এখান থেকে চলে যা। আর শোন, যদি পারিস আমাদের গাড়িটা একটু পরিষ্কার করে দে। এটা করা যাবে না, লাখ টাকার গাড়ি। ও হ্যাঁ, এত দামি গাড়িতে তোর হাত না দিলেও চলবে। কি করার, ওখান থেকে কিছুটা দূরে এসে কাজ করতে থাকে। ইরা ওর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকার পরে চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে আবারও সে জায়গা পরিষ্কার করা হলে পুলিশগুলো আসে। স্যার, এটা আপনি কেন করলেন? আপনি শুধু বলেন, ওদের ধরে এনে একটা শিক্ষা দিব। কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি যে কাজে এসেছি সে কাজটা করে ফেলতে পারলেই হতো। কিন্তু আপনি কেন এই কাজটা করবেন? কোনো লোককে যদি বলি, সেই তো কাজটা করে দেবে। কোনো লোকের কথায় আমি বিশ্বাস করব না। নিজের চোখে যা আমি দেখব সেটাই বিশ্বাস করব। একটা কাজ করো, কাল থেকে আমার আশেপাশে তোমাদের যেন না দেখি। যখন আমার প্রয়োজন হবে তখন তোমাদের আমি ডাক দেব। কিন্তু স্যার, কোনো সিকিউরিটি ছাড়া যদি আপনাকে আমি এইভাবে ছেড়ে দেই, আপনার যদি বিন্দুমাত্র কোনো সমস্যা হয়, তাহলে তো আমার চাকরি তো চলে যাবে। রিল্যাক্স থাকো, বললাম তো কিছু হবে না। কি করার, ওরা চলে যায়। ওইদিকে ইরা ওর বন্ধুদের নিয়ে চলে আসে কফি শপে। ইরা, একটা কথা বলতো। কি কথা বল। আমি ওই ছেলেটাকে নিতে পারছি না। আমিও কত বড় সাহস ইরার মুখে মুখে কথা বলে। আমি সে কথা বলছি না। তাহলে কি কথা? ওই ছেলের বডি কতটা সুন্দর আর জিম করা, কিভাবে সম্ভব? তুই কি ওই ছেলের প্রেমে পড়ে গেছিস? ও যদি সাফাই কর্মী না হতো, তাহলে আমি ওই ছেলেকে তখনই প্রপোজ করতাম। কি পাগলের মতো বলছিস? তোর কি আজ মনে হচ্ছে না একটা ছেলে এতটা নিখুঁত কিভাবে হতে পারে? তাহলে যা, ওই ছেলেকে বিয়ে করে আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়া। দেখবি আগে তোকে গুলি করবে, তারপর ওই ছেলেকে। এটা কিন্তু ঠিক বলছিস। তুই কাল্লা, চুপ থাক। তুই কি আমাদের কালো বললি? তুই নিজের দিকে তাকা। ইরা, দেখলি ও আমাদের কতটা অপমান করেছে। তুই কিছু বলবি না? আরোহী, আবিদ কিন্তু অতটা কালো না, অন্তত অন্ধকারে খুঁজে পাওয়া তো যাবে। বলেই ওরা হাসা শুরু করে। এতে আবিদ রাগ করে উঠে যেতে চাইবে, তখনই আকাশের সাথে ধাক্কা লেগে কফি নিচে পড়ে যায়। চোখে কি দেখিস না? চোখে তো তুইও দেখিস না। তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলিস? তো তোদের মতন বড়লোক বাবার ছেলে মেয়েকে আমার ভালো মতো চেনা আছে, বুঝতে পারলি? তুই তো এখনো আমাকে চিনিস না। এখানে এসেছি কফি খেতে, তো ফালতু কথা শুনতে না। আবিদ, মাথা গরম করিস না, বস এখানে। আকাশ আরেকটা কফি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ইরা এখনো বুঝতে পারেনি বাইরে একরকম আর ভিতরে আরেক রকম কিভাবে। ওই ছেলের কত বড় সাহস আমাকে কি না। বুঝলাম না, ওই ছেলের হঠাৎ করে কথাবার্তা এত চেঞ্জ হলো কি করে? আমি নিজেও সেটাই ভাবছি। আচ্ছা যাই হোক, খাওয়া শেষ করে ভার্সিটিতে যেতে হবে। এই দুপুরবেলায় যাবি? যাব।
এরা তো ভার্সিটিতে চলে যায়। ওইদিকে আকাশ এখনো রাস্তার ধারে বসে আছে, হাতে এখনো ঝাড়ু, কিন্তু অস্বাভাবিক কোনো কিছু ওর চোখে পড়ছে না, তাও বসেই থাকলো। আশেপাশে অনেক লোক আসে, রাস্তা নোংরা করে চলে যায়, আবার সেগুলো পরিষ্কার করে। বিকেলের দিকে আকাশের কল আসে। আচ্ছা, তোমরা মিটিং শুরু করো, আমি আসছি। জি স্যার, আসুন তাহলে। সন্ধ্যার দিকে একটা মিটিংয়ে আসে, সেখানে পুলিশের উঁচু থেকে নিচু সব লেভেলের পুলিশ অপেক্ষা করছে আকাশের জন্য। এত জরুরি তলব কেন? স্যার, একটা কথা কি শুনছেন? কি কথা বলো? আমাদের কাছে একটা কল আসে, একটা ভার্সিটির মধ্যে বোমা রাখা আছে। তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি করে বোম স্কোয়াড পাঠিয়ে দিন আর সবাইকে বের করে আনুন। কিন্তু স্যার, একটা সমস্যা। কি সমস্যা? বোমা ঠিক কোথায় আছে তা আমরা জানি না। সবচেয়ে বড় কথা হলো, ওই ভার্সিটিতে নামকরা শিল্পী পতি আর এমপি মন্ত্রীর ছেলে মেয়ে পড়াশোনা করে। আচ্ছা, আমি আগে যাই, দেখি কি করা যায়। কিন্তু আপনার কিছু হয়ে গেলে? আমার মনে হয় ওই ভার্সিটির কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে, নয়তো এরকমটা কখনো সম্ভব হবে না। তাহলে স্যার, এখন কি করা যায়? আমি আগে ওখানে যাই, আমার কলের অপেক্ষা করুন। তাছাড়া এখন তো সন্ধে, এই সময় আমার মনে হয় কেউ থাকবে না। তাছাড়া বোমা যদিও ফাটে, কালকে হবে। কিন্তু স্যার, আপনার কিছু হলে প্রধানমন্ত্রী তো আমাদের কাউকে ছাড়বে না। এত কথা বলো কেন? বললাম তো আমি যাচ্ছি, তবে আমার পরিচয় কেউ জানবে না। আপনার সাথে বোমা খোঁজা মেশিন দেব কি? কিন্তু আমি বুঝবো কি করে? অনেকটা সহজ পদ্ধতি। কিরকম সহজ? এখানে একটাই লাইট আছে। আপনি যদি বোমা থেকে 150 ফুট দূরে থাকেন তাহলে এখানে একটা লাইট জ্বলবে। কিন্তু এত দূরে হলে বুঝবো কি করে? বুঝতেই তো পারছো, দূরত্ব কিন্তু অনেক দূরে। তাছাড়া যদি কেউ এই যত্ন সহ আমাকে ধরে ফেলে? ওইসব নিয়ে চিন্তা করবেন না, এটা কেউই দেখতে পারবে না। আপনার জুতোর সাথে ফিটিং করিয়ে দেব। কি করার, একজন সাফাই কর্মীর মতো চলে আসে ভার্সিটিতে। তখনও কিছু কিছু ছাত্রছাত্রী ছিল ওখানে। বারান্দা থেকে শুরু করে পুরো জায়গায় হেঁটে হেঁটে দেখে, কিন্তু তাও কোনো কিছু পায়নি। তখনই আচ্ছা শোনো, কালকের ফাংশনে কিন্তু আমরা সবাই আসবো। দূর, একটা বোরিং ফাংশন। দেখ, এখন চল বাসায় যাই। কি ব্যাপার? ভার্সিটিতে কাল ফাংশন আছে? আচ্ছা, ওই বোমাটা ওখানে লাগানো হয়নি তো? কাল তো ওখানে হাজার ছেলে মেয়ে ভার্সিটির সব লেকচারার থাকবে, কিন্তু ওটা কোন দিকে, কাকে জিজ্ঞেস করবো আমি? এইসব ভাবতে ভাবতে একজন নাইট গার্ডকে দেখতে পায়, সেজন্য ওর কাছে যায়। এই যে ভাই, এইদিকে একটু আসবে? কি হয়েছে বলো? বলছিলাম কি, এখানে ফাংশন কোন জায়গায় হবে? তুমি জেনে কি করবে? ওই জায়গা সাফ করতে হবে তো। ও আচ্ছা, একটা কাজ কর, ওই বিল্ডিংয়ে যা, ওখানে বড় করে লেখা দেখতে পারবি। ঠিক আছে, ধন্যবাদ। ওই বিল্ডিংয়ে আসার পরে সত্যি সত্যি জুতোর নিচে আলো জ্বলছে। এবার আকাশ পুরোপুরি শিওর, সেজন্য পুরো জায়গাটা দেখতে থাকে। প্রতিটা সিট থেকে শুরু করে সবকিছু খোঁজা শুরু করে। আচ্ছা, সবই তো দেখলাম, বাকি রইল মঞ্চ, এখানে নয় তো? মঞ্চের পিছনে যায়, নিচে উকি দিয়ে দেখে বোমাটা ওখানেই লাগানো আছে। ওদের কি খবর দেব? না, তা করা যাবে না। তাহলে যারা এই প্ল্যান করেছে তারা সহজে জেনে যাবে, এতে তো সব কিছু ভেস্তে যাবে। তা তো করা যাবে না। আমি বরং এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই। কি করার, বালতির মধ্যে বোমাটা রেখে উপরে কিছু শুকনো খড়কুটো দিয়ে ঢেকে দেয়। ওই জায়গায় একটা ঘড়ি এনে লাগিয়ে দেয়, যেন দেখতে অনেকটা বোমার মতোই লাগে। এবার যে করেই হোক বোমাটা বের করতে হবে, কিন্তু কিভাবে বের করব? মেন গেট দিয়ে বের করা যাবে না, পিছনের গেট দিয়ে নিয়ে যাই। বোমা নিয়ে হেডকোয়ার্টার আসে, তারপর সেটা নষ্ট করে দেয়। সত্যি স্যার, আপনার কোনো জবাব নেই। একটা কথা, কোনোভাবেই কিন্তু এটা ফাঁস করা যাবে না, বোমা যে এখানে নেই। কেন স্যার? যারা এটা লাগিয়েছে তারা কোনো না কোনো উদ্দেশ্যে এটা ওখানে রেখেছে। তাদের কি উদ্দেশ্য ছিল সেটা জানার দরকার। তাই আমরাও ওদের কথার মতো অ্যাক্টিং করব, বুঝতে পেরেছো? জি স্যার, সবটা আমি বুঝতে পেরেছি। ওইদিকে ম্যাগ বসে আছে ওর আস্তানায়, সাথে ওর লোকদের নিয়ে। বোমাটা ঠিকভাবে লাগিয়েছিস তো? জি বস, একদম স্টেজের নিচে। প্রথমে তো নাইট গার্ড রাজি হয়নি, পরে 2 লক্ষ টাকা দেওয়াতে রাজি হয়েছে।
যাই হোক, কাল আমাদের পুরো প্ল্যান সাকসেস হলেই হয়। জি ভাই, আশা করি হয়ে যাবে। পরের দিন সকালে ওদের অনুষ্ঠান শুরু হয়। ওখানে ইরা আর ওর বন্ধুরা, সাথে আরও পুরো ভার্সিটির ছেলে মেয়ে আর লেকচারার। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরে ম্যাক ও লোকজনদেরকে নিয়ে ভার্সিটিতে আসে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিছুক্ষণ পরে গুলির আওয়াজ, তাও ছোট একটা বন্দুক, তার মধ্যে 5টা বুলেট ছিল। সবাই ওখানেই দাঁড়াও। যদি কেউ বের হওয়ার চেষ্টা করো তাহলে এই মঞ্চের নিচে একটা বোম আছে, সেটা আমি ফাটিয়ে দেব। বোমটা ফাটলে কী হবে বুঝতে পারছো তো? কি করার, সবাই তো ভয়ে শেষ, কেউ কোনো কথা বলছে না। ওইদিকে পুলিশ চলে আসে, পুরো ভার্সিটির সিকিউরিটি পুলিশ কন্ট্রোলে নিয়ে নেয়। আমাদের কাছে কি চান? তোদের কাছে কিছু চাওয়ার নেই আমার। তাহলে আমাদের ছেড়ে দিলেই তো পারেন। তোদের আটকে রেখেই তো আমি আমার কাজটা শেষ করব। কি কাজ বলুন, আমরা করে দিচ্ছি। আমাদের বলুন, আমরা না হয় করে দিব। আমার ভাইকে জেল থেকে বের করতে হবে। তো আপনি বের করে দিলেই তো পারেন। ওই চুপ, একদম কথা বলবি না। ধমক শুনে আরোহী ভয়ে ইরাকে জড়িয়ে ধরে। পুরো পরিস্থিতি একদম নীরব হয়ে আছে। সেই জন্য তোদের মধ্যে যাদের বাবা মা এমপি মন্ত্রী, তারা এদিকে আয়। ওদের কি ছেড়ে দেবেন? দেখুন, ওদের ছেড়ে দিলে আমাদেরও ছেড়ে দিতে হবে। হ্যাঁ ঠিক, ওদের বাবা মা এমপি মন্ত্রী বলে ওদের ছেড়ে দিবেন, এটা কিন্তু হবে না, বলে দিলাম। তাহলে বলুন, আমাদের ছেড়ে দেবেন? তোরা আসবি নাকি আমি নিজে থেকে তোদের মারবো? কিছু ছেলে মেয়ে ভয়ে ভয়ে মঞ্চের দিকে আসে। ওরা এসে দাঁড়ায়, তারপর ওদের নিজের পরিবারকে জানাতে বলে। সবাই নিজেদের পরিবারকে জানায়। তারপর সবাই যেহেতু কলে আছেন, তাহলে একটা কথা শুনুন। আমার ভাই জেলে, তাকে মুক্ত করবেন আপনারা। যদি তা না করা হয় তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়ে তো মারা যাবেই, সাথে আরও অনেকেই মারা যাবে। কল কেটে দেয়। পুরো পরিস্থিতি নীরব হয়ে আছে। আকাশ বসে আছে ভার্সিটির সামনে ঝাড়ু নিয়ে, কোনো কথা নেই। এক হাতে ঝাড়ু, অন্য হাতে আছে কফি। তখনই এখন কি করবেন? কি করার, ওদের কাছে 2টা বুলেট আছে, তবে ভিতরে লোক মাত্র 3 জন। আমাদের যে করে হোক আরো 2টা বুলেট খরচ করতে হবে। কিন্তু কিভাবে? ওরা যা চেয়েছে তা আরো দেরি করে দেব। এতে ওর আগে বাকি বুলেটও ফায়ার করে বের করে দেবে। তারপর কি ওকে ধরবো? এত তাড়া কিসের? ওখানে মিডিয়ার লোক আছে। এত তাড়াতাড়ি যদি খেলা শেষ হয়ে যায়, বেচারাদের চাকরি কি থাকবে? আপনার মাথায় কি চলতেছে নিজেও বুঝতে পারছি না। এত বুঝতে হবে না। এখানে যত লোক আছে সবাইকে নাস্তা করাও। কি বলছেন? এরকম পরিস্থিতিতে আপনি নাস্তা করানোর কথা বলছেন? এত প্যাকপ্যাক না করে যা বলছি তা করো। 1 ঘন্টা পার হয়ে যায়। মিডিয়ার লোকেরা তো পুরো ঘটনা দেখাতে থাকে। ওদের উদ্দেশ্যই হলো আজকে লাইভ দিয়ে পুরো দিনটা পার করে দেওয়া। কিছুক্ষণ পরে আমাদের খিদে পেয়েছে। আমি কি এখানে খাবার নিয়ে বসে আছি? তাহলে কি না খেয়ে থাকবো? থাকবি। আমি বলি কি বলবি বল। অনুষ্ঠানের জন্য আমরা খাবারের আয়োজন করেছি, সেই খাবারটা যদি খিদে তো আমারও পেয়েছে। ওই তোরা যা খাবার নিয়ে আয়। খাবার তো অনেক, সাথে কয়েকজন ছেলেও যাক। তবে ঠিক আছে, একটা কথা, কেউ যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোদের সবাইকে বোমা দিয়েই মেরে ফেলবো। না স্যার, এমনটা করবেন না, তোমরা কেউ ফালাবে না। ঠিক আছে স্যার। 15 জন ছেলে বের হয়। একে একে খাবার নিয়ে ওরা খাওয়া শুরু করে। সবার খাওয়া হয়ে যায়। আমার ভাইকে ছাড়াতে এতক্ষণ লাগে? ওই কমিশনারকে কল দে। কমিশনার, আমার ভাইকে ছাড়ানোর জন্য কতটুকু গেলে? তোমার ভাইকে ছাড়ানোর ব্যাপারে আমাদের কথা বলা শেষ। তাহলে তো ভালো। তা এখন আমাকে বল, এটা কি কথা বলবো? কত ঘন্টার মধ্যে আমি তাদের পাবো? প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে এমপি মন্ত্রী মিলে, তারা ডিসিশন নেবে। যদি সন্ধ্যার আগে আমার ভাইকে না দেখতে পাই তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে।
যত ঘন্টা যাবে তত লাশ এখানে পড়বে। বলেই আরেকটা ফায়ার করে। এতে আর একটা বুলেট আছে। তবে ম্যাক তো ভেবে নিয়েছে বোমা দিয়ে ওদের জব্দ করবে, সেজন্য বুলেটের হিসেব আর করছে না। ওইদিকে আবারও 1 ঘন্টা যায়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এবার আকাশ ডিসিশন নেয় ভেতরে যাবে। কি বলছেন? আপনি কেন ভিতরে যাবেন? ভিতরে এত ময়লা, সেগুলো তো পরিষ্কার করতে হবে। যদি তোমার উপরে গুলি করে দেয়? একটা গুলিতে তেমন কোনো ক্ষতি তো হবে না। আমার বাবা যদি জানতে পারে আমাদের কি হবে? বললাম তো কিচ্ছু হবে না। একটা ঝাড়ু আর বস্তা নিয়ে চলে আসে। কমিশনার সব পুলিশকে বলে দেয় কোনোভাবেই গুলি যেন না করা হয়। অনুষ্ঠান যে রুমে হচ্ছে এসে দরজায় টোকা দেয়। কে টোকা দিল? আরে দরজা খোলো। তুই কি? আমি ভার্সিটিতে কাজ করি, সাফাইয়ের কাজ। তো এখানে কি কাজ তোমার? ভেতরে তো তোমরা যেভাবে নোংরা করেছো, এতে এইগুলো থেকে পরে তো গন্ধ বেরোবে। আসলেই তো। আচ্ছা, আয় ভিতরে। ভিতরে আসার পরে ওরা চেক করে, কিন্তু কোনো কিছু পায়নি। আকাশকে দেখে ইরা, আবিদ, আরোহী ওরা তো রেগে যায়। তাই তো, রাস্তার কাজ করছি, তাহলে তুই ভেতরে কেন আসলি? ও তো বললো ভার্সিটিতে সাফাইয়ের কাজ করে। আরে মিথ্যে বলছে। ইরার এমন কথা শুনে আকাশ কপাল চাপড়াতে থাকে, কেননা ও তো কোনো কিছু বুঝছে না সেজন্য। সত্যি করে বল, তুই কে? আরে ওর রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করে। তাহলে এখন ভিতরে কেন এলি? আমাকে তো বাইরে থেকে বলেছে যেন আমি ভেতরে এসে সব পরিষ্কার করে দেই। তাড়াতাড়ি কাজ করে বিদায় হও। ভিতরে পরিষ্কার করতে থাকে, সাথে সবাইকে পরিস্থিতি বুঝিয়ে বলে আর কি করতে হবে তা বলে। ওরা সবটা বুঝে যায়। ঠিক তখনই ম্যাক গুলি করে। কি এত কথা বলছিস? ওদের প্যাকেটগুলো দেওয়ার জন্য বললাম। যা এবার বের হ। বের হওয়ার সময় ইরা এসে পথ আটকায়। ওই দাঁড়া, তুই ওদের কি বলেছিস? কাকে কি বললাম? ওই লোকটা গুলি করলে সবাই মিলে যেন ওদের মারি। কথাটা ম্যাকও শোনে। কি? ও, এই কথা বলেছে? সবাইকে তো এটাই বলল, কিন্তু বিশ্বাস করুন, আমরা কিছু করব না। ওই, তুই বল, কি বলেছিস ওদের? আকাশের মাথায় বন্দুক ধরে, তবে একটুও ভয় পাচ্ছে না। আপনি এত বোকা কেন? আমি মোটেও বোকা না। বোকা না হলে এই কথাটা এভাবে কেন বলতে গেলেন? তোর জন্য আমরা কেন নিজেদের প্রাণ দিব? ওদের কাছে আর কোনো বুলেট নেই। এখন এখান থেকে পালানোই সবচেয়ে বেশি সুবিধা হবে। আর এখানে যে বোমটা আছে, ওটা যদি ফাটিয়ে দেয় তাহলে তো আমাদের আর রক্ষে নেই। ইরা, তুই ঠিক বলেছিস। একটা সাফাই কর্মীর কথা শুনে আমরা নিজেদের জীবনটা তো শেষ করে দিতে পারি না। অনেক হয়েছে, আমি আগে তোকে মারবো। মারার জন্য বন্দুকে বুলেট থাকতে হয়, এখানে তো সেটাই নেই। তাহলে মারবি কি করে? ম্যাক রেগে গিয়ে ট্রিগারে চাপ দেয়, কিন্তু বুলেট আর বের হয় না। এবার তোরা সবাই মরার জন্য প্রস্তুত হ। প্লিজ ভাইয়া, আমাদের মারবেন না। ওই চুপ! তোরাকে ভেবেছিলি বুলেট শেষ হয়ে গেছে বলে তোরা পার পেয়ে যাবি? এখন দেখ, এই বোমাটা ফাটাবো। ঠিক আছে, ফাটাবো মা। দেখ, আমি কিন্তু সত্যি সত্যি ফাটাবো। ঠিক আছে, ফাটা। এই না ভাই, আমাদের মরার কোনো শখ নেই। হ্যাঁ ভাইয়া, মারতে হলে ওকে মারুন, কিন্তু আমাদের ছেড়ে দিন। চুপ কর তোরা। আমার ভাইকে যদি 1 ঘন্টার ভিতরে আমার সামনে না দেখি, তাহলে আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। তোর যা ইচ্ছে কর, সরকার কখনো তোর ইচ্ছে পূরণ করবে না। ও তাই নাকি? দেখি পূরণ করে কি না। তোরা সবাই কল দিয়ে জিজ্ঞেস করে তোদের পরিবারকে জিজ্ঞেস কর। এবার ওরা ভয়ে একে একে কল করতে থাকে। আকাশ কাউকে যে বোঝাবে সেটাও পারছে না, কেননা ওরা কেউ কোনোভাবে বুঝতে চাইছে না। বাবা, আমাকে বাঁচাও। তুই এত চিন্তা করিস না। বাবা, এখানে বোমা আছে, আমরা সবাই যে মারা যাব। আঙ্কেল, কিছু একটা করুন, নয়তো আমরা মারা যাব। এবার আকাশে ধৈর্যের বাঁধ ভেঙে যাবার মতো অবস্থা। পুলিশের কাছে সিগন্যাল দেয়, এতে কিছু সেনা ভেতরে আসে আর ম্যাকের 2জন লোককে ধরে নেয়। কাজটা কিন্তু ঠিক করলি না। প্লিজ আমাদের মারবেন না। তোরা ভিতরে সেনা এনে অনেক বড় ভুল করেছিস। এবার সবাই একসাথে মরবো।
এই বলে রিমোটে চাপ দেয়, কিন্তু কোনোভাবেই বোমা ফাটছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ। এবার মঞ্চের নিচ থেকে ঘড়িটা বের করে, যা এক প্রকারের বোমের মতো দেখতে। এটা কি? কি আবার? বোমা? মাগো বাঁচাও। পুরো রুমে সবাই দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, কিন্তু কোন দিক দিয়ে বের হবে ওরা সেটাই বুঝতে পারছে না। নেই, এবার ফাটা। কিন্তু এটা ফাটছে না কেন? এটা নকল বোমা, সেই জন্য ফাটছে না। এটা হতে পারে না। কেন হতে পারে না? আমি নিজে বোমা ফিট করেছি, কিন্তু এটা তো অন্য বোমা। তাহলে আমার বোমাটা কোথায়? তুই তো নিজেকে অনেক চালাক মনে করিস, এখন দেখেছিস তো চালাকির ফল। নিয়ে যাও ওকে, আর ওর ভাইয়ের কাছে সরাসরি পাঠিয়ে দাও। ম্যাক আর বাকিদের নিয়ে যায়। অনেক ছেলে মেয়ে আকাশের প্রশংসা করতে থাকে, কিন্তু ইরা তো আকাশের সামনে এনে। তুই কি ভেবেছিস আমিও তোর প্রশংসা করব? আমি তো সে কথা একবারও বলিনি। তোর জন্য এত কিছু হয়েছে। আমি এসেছি বলেই তো এই যাত্রায় বেঁচে গেলেন। তোর জন্য তো মরতে বসেছিলাম। মানুষ তো প্রেমে পড়লে মরতে চায়, আপনি তো প্রেমে না পড়ি তোকে আমি কি যে করি। কিছুই করতে পারবেন না, উল্টো আমার জন্য জীবনটা বেঁচে গেল। তুই যাবি এখান থেকে? আমি চলে গেলেই কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। ঠিক আছে, আমি গেলাম আমার কাছে। সবকিছু সামাল দিয়ে যখন বাইরে আসে তখন সত্যি আকাশ, তোমার জন্য এতগুলো প্রাণ বেঁচে গেল। এটা আমার কর্তব্য। তারপরেও তোমার কোনো ভাবে রিস্ক নেওয়াটা মোটেও ঠিক হয়নি। ভালো কিছু করতে হলে রিস্ক তো নিতে হবে। এখন কি করবে? কয়েকটা দিন ধরে যে কাজটা করে এসেছি সে কাজটাই করব। তবে সাবধান থাকবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইদিকে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে ইরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি। তবে ওই সাফাই ছেলেটার কারণে তো মারাই যেতাম। ওই ছেলে আবার কি করেছে তোর সাথে? শুধু আমার সাথে না, পুরো অনুষ্ঠানে থাকা সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। আচ্ছা, এখন তো ঠিক আছিস, তাহলে চল এবার ভিতরে। পরের দিন ওরা ভার্সিটিতে আসে, এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তবে আর যাই বলিস কেন ইরা, ছেলেটা কিন্তু আসলে অনেক সাহস আর বুদ্ধি আছে। তুই কোন ছেলের কথা বলছিস বলতো? তার আবার ওই সাফাই ছেলেটার কথা। কি করেছে ওই ছেলেটা? কিভাবে আমাদের বাঁচালো দেখলি না তুই? ওর জন্যই তো মরতে মরতে বেঁচে গেলাম আমরা। নীরা, এভাবে বলিস না, আমি তো ভাবছি অন্য কিছু। তুই আবার কি ভাবছিস? আমি ভাবছি ওই ছেলে কি করে জানলো এই বোমাটা নকল, আর ওটা মঞ্চের নিচেই লুকানো ছিল। আমার তো মনে হয় ওই ছেলেটা এদের সাথে জড়িত। আমার মোটেও এমনটা মনে হয় না। তোকে আর কিছুই মনে করতে হবে না। ওইদিকে ম্যাক ওর লোকদের নিয়ে জেলে আছে, তবে ম্যাকের বাকি লোকেরা এখনো বাইরে আছে। ওরা বিভিন্ন জায়গায় আগুন লাগাতে থাকে। সবটা জানার পরে কি করছেন আপনারা? আমরা তো পুরো চেষ্টা করতেছি। এভাবে চেষ্টা করলে তো হবে না। তাহলে আরে কি করব বলুন? সরাসরি গুলি করার নির্দেশ দেন। এতে তো পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। ওদের হাতে অথবা পায়ে গুলি করবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, আমরা তাহলে নির্দেশ দিচ্ছি। ওরা নির্দেশ দিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি নীরব হয়ে যায়। কেউ আর কোনো কথা বলছে না। দুপুরে আবারও রাস্তার ধারে বসে আছে। পরিস্থিতি কিভাবে কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করে। তখনই ওই দাঁড়া, আমি কেন দাঁড়াবো? আমার কিছু প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তুই তো রাস্তায় ঝাড়ু দিস, তাহলে তুই আমাদের ভার্সিটিতে কি করে এলি? কোথাও কি লেখা আছে? অবশ্যই লেখা আছে। কই, আমি তো দেখিনি। তুই শালা চোখের মধ্যে কালো চশমা দিয়ে রাখলে তুই দেখবি কি করে বল? আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে। আমি কারো উপর রেগে গেলে এর চেয়ে জঘন্য ভাষায় তাকে গালিগালা করি। আমার উপরেই কেন এত রাগ, তা কি বলা যায়? তুই ওই দিন কিভাবে জানিস মঞ্চের নিচে বোমা আছে? আর ওই বোমাটা যে নকল তা তুই কি করে জানিস? এইসব জেনে আপনার কি কাজ বলো তো? কাজ তো আমারই, সেজন্য জিজ্ঞেস করা। আমি বলতে বাধ্য নই। তাহলে কিন্তু এর পরিণাম অনেক খারাপ হবে। কি করবেন শুনি? তোকে মারতে মারতে পুলিশ স্টেশন নিয়ে যাব। আমিও এই ঝাড়ু দিয়ে পাবলিকের সামনে মারা শুরু করব। কি?
তোর এত বড় সাহস, তুই আমাকে ঝাড়ু দিয়ে মারার হুমকি দিচ্ছিস? আর একটা কথা বললে এখনই মারা শুরু করবো। বলেই ঝাড়ুটা উপরে ওঠায়। তখনই পুলিশ চলে আসে ওখানে। কি হয়েছে এখানে? আর তুমি ঝাড়ু কেন উপরে উঠিয়ে রেখেছ? মনে হয় এবার দিয়ে কাউকে মারতে চাও? উনি আমার নামে উল্টোপাল্টা কথা বলতেছে। তাই বলে তুই ঝাড়ু দিয়ে মারতে চাইবি? এছাড়া তো আর কোনো উপায় নেই স্যার। চুপ বেয়াদব, একে থানায় নিয়ে চলো। কি বলেন স্যার? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে আমরা মারামারি করাটা কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা ভুল তা কি এখন আমাকে তোর থেকে শিখতে হবে? 500 টাকা নিয়ে কেসটা এখানে শেষ করে দিন। তুই ঘুষ দিচ্ছিস? ম্যাডাম, ছেলেটা ভুল করে ফেলেছে, ছেড়ে দিন। বেচারা আর এমনটা করবে না। আমি আপনাকে 2000 টাকা দিব। আপনি ওকে থানায় নিয়ে এই ঝাড়ু দিয়েই ওকে পেটাবেন। সত্যি বলছেন ম্যাডাম? 100% সত্যি। এই নিন 3000 টাকা। 1000 টাকা দিলাম ওকে পেটানোর জন্য। তাহলে ম্যাম আপনিও চলুন থানায়। আমি কেন আসবো? ছোট্ট করে একটা ডায়েরি করবেন, তাতেই হয়ে যাবে। ঠিক আছে, চলুন। অফিসার কাজটা কিন্তু ঠিক করলেন না। ওই চুপ কর। এই যে জেল থেকে আমি যেদিন বের হব সেদিন যদি আমি তোমাকে... দেখছেন স্যার, আপনার সামনেই আমাকে হুমকি দিচ্ছে। হুমকি কি? জেল থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম আমি তোকে উঠিয়ে নেব। তোর সে ক্ষমতা কখনোই হবে না, বুঝতে পারলি? এরা থানায় আসে। ইরা ডায়েরি করে চলে যায়। আকাশকে জেলের ভিতরে রাখা হলো। খুব তো চটাং চটাং কথা বলছিলে, এখন কি করবে? বেশি কিছু না, একটা কল করা যাবে কি? কাকে করবি কল? আমার পরিবারকে। তাদের তো জানাতে হবে আমি যে জেলে আছি। ও হ্যাঁ, তাই তো। ফোনটা হাতে নেয়। ওখানে একটা মেসেজ কমিশনারকে করে আর কল দেয় আকাশ ওর মাকে। মা, কোথায় তুমি? এই তো রান্না করতেছি। একটা কাজ করো তো আম্মু, আমার জন্য কষা মাংস আর চিংড়ি ভুনা করো। আমার তো রান্না করা প্রায় শেষ, এখন আবার রান্না করতে পারবো না। আমি 1 ঘন্টা পরে আসতেছি, এসেই যেন পাই। কি রে, তুই 1 ঘন্টা পরে বাসায় ফিরবি? ফিরবো তো। 2 দিনের আগেই তুই বের হতে পারবি না। কে বলেছে আপনাকে? আমি বলেছি। একটু পর তোকে লটকিয়ে মারা শুরু করব। ঠিক 10 মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব। কি এতই সহজ? আমার জন্য তো অনেক সহজ হবে, আপনার যে কি হবে তাই আমি ভাবছি। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই বরং তোকে নিয়ে ভাব। ওই ওকে দড়ি দিয়ে বেঁধে নে, আর ওর ঝাড়ুটা আমাকে দে। এই ঝাড়ু দিয়ে পিটিয়ে ওর ভূত তাড়াবো। কিছু পুলিশ আকাশকে বাঁধার প্রস্তুতি নেয়। ঠিক তখনই কমিশনার কল করে থানায়। জি স্যার, বলুন। যাকে গ্রেপ্তার করে এনেছো তাকে ছেড়ে দাও। এভাবে ছেড়ে দিলে আপনি তো জানেন যারা কেস করেছে তারা পরে তো ঝামেলা করবে। তো কি হয়েছে, যা বলেছে তাই করুন। ছেড়ে দেওয়া হয়। পুলিশ স্টেশনে বাইরে আসার 1 মিনিট পরেই পুলিশের চাকরি চলে যায়। বেচারা থানার বাইরে এসে আকাশকে খুঁজেও পায়নি। কেন বেচারার চাকরি গেল তা নিজেও সে জানে না। রাস্তায় কিছু কাজ ছিল, সেজন্য শেষ করে বাসায় ফিরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে মা, আজকে আমি ওই ছেলেকে পুলিশে দিয়েছি। কোন ছেলেকে? কাকে আবার? ওই সাফাই কর্মীকে। এটা করাটা কি ঠিক হলো? তুমি জানো না, ওই ছেলে আমাকে ঝাড়ু দিয়ে মারবে বলেছিল। দেখেছো কত বড় সাহস ওই ছেলেটার? কেন ঝাড়ু দিয়ে মারবে? তা কোনো কিছু কি তোকে বলেছে? আমি ওকে ভার্সিটির অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করেছিলাম, সবটা শুনে তো আমাকে... ছেলেটা তো ঠিকই বলেছে। তুমি আমার মা হয়ে ওই ছেলের সাইড নিচ্ছ? তুই আমার মেয়ে হয়ে ভুল করে আবার সে ভুল স্বীকার না করে উল্টো আরেকটা ছেলেকে দোষী করলে আমি কি তোকে ছেড়ে দিব? তুমি কি করে জানো ছেলেটা দোষ করেনি? আমি জানি, সেজন্য তোকে বলেছি। তোমাকে নিশ্চয়ই আরোহী বা আবিদ কথাটা বলেছে। তোর বাবা বলেছে আমাকে। কি বাবা বলেছে? হ্যাঁ, তোর বাবা বলেছে। এখন যা রুমে, আমি ওই ছেলেকে ছাড়ানোর জন্য বলতেছি। দেখ, ভালো লাগে না কিছু। বিরক্ত হয়ে চলে যায়। নাজমা বেগম তার হাজব্যান্ডকে বলে থানায় যেন কল দিয়ে ব্যাপারটা বলে। 30 মিনিট পরে উনি কল দিয়ে আবার জানিয়ে সেগুলো শুনে অবাক হয় নাজমা বেগম।
কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। কি বলো? ছেলেটা থানা থেকে যায় ভালো কথা, কিন্তু চাকরি থেকে বের করে দেয়। দেখো, এই সব নিয়ে ভেবো না। ওই পুলিশ আমার কাছে এসেছে, বলেছে যেন তাকে কথা বলে রাখা হয়, কিন্তু আমি কথা বলার পরেও কোনো কাজ হয়নি। যাকগে সেসব কথা, ইরাকে বলে দিও ওইসব কাজে যেন নিজেকে না জড়ায়। ঠিক আছে, আমি বলে দিব। কি ব্যাপার, আজকে এখানে নেই কেন? এটা ভাবতে ভাবতে মনে পড়ল গতকালের কথা, যেখানে ইরা আকাশকে জেলে পাঠিয়েছিল। ভালোই হয়েছে জেলে গিয়েছে, এবার আমি শান্তিতে থাকতে পারবো। ও তো ভাবতে থাকে, আকাশও তেমন কিছু চিন্তা না করে চলে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি এখানে আমাকে ডেকেছেন? ডেকেছি একটা কাজে। কি কাজ স্যার? এখানে কিছু ছবি আছে, যত তাড়াতাড়ি পারেন এদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আরেকটা কথা ছিল। কি কথা বলুন? আপনাকে যে মেয়েটা থানায় নিয়ে এসেছিল, ওই মেয়েটার বিরুদ্ধে কোনো কিছু করবো কি? ওই মেয়ের পরিচয় কি জানেন? খোঁজ নিয়ে জানতে পারি ওই মেয়ের বাবা সরকারি দলের একজন নেতা, আর ওনার আন্ডারে 15 জন এমপি মন্ত্রী কাজ করে। এই জন্য কি আপনি ভয় পাচ্ছেন? ভয় একটু থাকারই কথা স্যার। তাছাড়া আপনি যদি বলেন গ্রেপ্তার করতে, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। ওইসবের কোনো দরকার নেই। নাই ওই মেয়েকে কিছু বলতে হবে, নাই ওর বাবাকে। ঠিক আছে স্যার, তাহলে কি এই ছেলেগুলোকে ধরবো? ধরবেন, সাথে ওদের নামে মামলা দিবেন, হিরোইন আর ড্রাগসের। স্যার, কোনো প্রমাণ কি জোগাড় করতে পেরেছেন? আমার মুখের কথা কি যথেষ্ট না? স্যার, আপনি বললে তো একজন মন্ত্রীকে আমরা গ্রেপ্তার করব। এখানে তো এদের কথা বাদই দিলাম। কমিশনার যাওয়ার পরে আরও কিছু কাজ শেষ করে চলে আসে অন্য একটা জায়গায়। সে একই রকম পোশাক আর ঝাড়ু নিয়ে। তবে ভাগ্যক্রমে সে জায়গা দিয়ে ইরাও যাচ্ছিল। যাওয়ার সময় আকাশকে দেখে গাড়ি থামায়। কিরে, গাড়ি কেন থামালি? ইরা, কিছু বল। দেখো তো ওটা সেই সাফাই কর্মী কিনা। কার কথা বলছিস তুই? মাথাটা একটু ডান দিকে ঘুরিয়ে দেখ। আরে, এটা তো সে সাফাই করা ছেলেটা। কিন্তু ও এখানে কেন? ওর কাজ তো রাস্তার ঝাড়ু দেওয়া, রাস্তার পাশে ময়লা পরিষ্কার করা। তাহলে ও এখানে থাকবে না তো কোথায় থাকবে বল? আমি ওকে গতকাল পুলিশে দিয়ে ধরিয়ে দিয়েছি, আর ও আজকে বাইরে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ব্যাপারটা ওকেই সরাসরি আমরা জিজ্ঞেস করি। ওরা গাড়ি সাইড করে চলে আসে আকাশের সামনে। এখানে কি করে তুই? আর তোকে ছাড়ালো কে? আমাকে কে ছাড়লো তা জেনে তোমার তো কোনো কাজ নেই। তাছাড়া দুনিয়ায় এমন কোনো জেল নেই যে আমাকে আটকে রাখবে। ও, তাই এত কনফিডেন্স তোর? পিছনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। পিছনে তাকিয়ে দেখে ইরার গাড়ি পুলিশ ক্রেন দিয়ে ওঠানোর চেষ্টা করছে। তখনই ইরা এসে বাধা দেয়। আপনাদের সাহস কি করে হয় আমার গাড়িতে হাত দেওয়ার? আপনারা কি জানেন এটা কার গাড়ি? যার গাড়ি হোক, জরিমানা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন। অফিসার, চাকরি হারানোর ভয় কি নেই? কি বলতে চান আপনারা? রফিক চৌধুরীকে চিনেন? কোন রফিক চৌধুরী? ওই নামে কত জনকে চিনেন? তেমন কাউকে না। আরে অফিসার, কি বলছেন? সরকারি দলের নেতা রফিক চৌধুরী। আরে ওনাকে কে না চেনে? কিন্তু একটু আগেই তো বললেন আপনি আমার বাবাকে চেনেন না। কি উনি আপনার বাবা? ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, এবারের মতো ক্ষমা করে দিন আমাদের। যখন বুঝতেই পারছেন তখন চুপচাপ এখান থেকে বিদায় হন। ওরা যাওয়ার পরে ইরা তো আকাশের দিকে তাকায়। তুই কি জানিস? নেতা রফিক চৌধুরীকে কে না চেনে বলুন? সেটাই বল। আমি আরও কি নাকি ভেবেছি। কি ভেবেছিলেন? ওইসব জেনে তোর কোনো কাজ নেই। তখনই ওখানে কিছু বখাটে ছেলে আসে। ওরা এসে ইরা আর আরোহীকে নিয়ে কিছু কথা বলতে থাকে। তোদের আমি দেখে নিব। কিরে দেখবি, একটা কাজ করো সুন্দরী, আমাদের ছবি তুলে তোমার মোবাইলে রেখে দাও। এটা ঠিক বলেছিস। ছবি তুলে পাঠিয়ে দেয়, সাথে কি করেছে সেটাও লিখে দেয়। কাজ শেষ। তাহলে চল, তোদের উঠিয়ে নিয়ে যাই আমরা। এই, তোমরা কিন্তু এবার বেশি করছো। বেশি করলে কি করবি শুনে? অনেক কিছু করতে পারি। তোরা কি জানিস আমি কার ছেলে? কেন, তোর মা কি তোকে জানায়নি?
কথাটা শুনেই তো ছেলেটা রেগে যায়। রেগে আকাশকে আসে মারার জন্য। ওদের আকাশ ওখানেই মারে। আবিদ ওর সাথে যোগ দেয়। ওদের মারা হলে ইরা আকাশের সামনে যায়। ধন্যবাদ দিতে হবে না। তোকে আমি ধন্যবাদ দিব, এটা তুই ভাবলি কি করে? তোমাকে যে ওদের হাত থেকে বাঁচিয়েছি। ওদের সাথে তো আবিদ একাই পারতো। কতটা যে পারতো তা তো নিজের চোখে আমি তা দেখেছি। তুই কি নিজেকে হিরো ভাবিস? এতগুলো বছর ধরে তো ভাবিনি, এবার মনে হয় ভাবতে হবে। তোকে তো আবিদ চুপ কর। তোকে না দেখলে আমার সাথে পরপর এই ঘটনাগুলো ঘটতো না। কে বলেছে আমাকে দেখে গাড়ি থেকে নেমে কথা বলার জন্য? আমারই ভুল হয়েছে, চল তো তোরা। ওরা যাবার পরে আকাশও রাস্তা ঝাড়ু দিতে থাকে। আপনারা হয়তো ভাবছেন আকাশ কেন এই কাজটা করে, তবে এর পিছনেও কারণ আছে। সেই কারণগুলো আপনারা জানতে পারবেন আর একটু সময় পরে। আপাতত কি হচ্ছে এখন তার দিকে আমরা মনোযোগ দিই। ওই দিন কাজ শেষ করে আরও কিছু ছবি তুলে নেয়। এরপর আসে বাসায়। ওখানে আকাশ সারাদিন থাকো কোথায়? এই তো কাজ আর বাইরে একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি। কিন্তু একটা কথা কি জানো? কি কথা আব্বু? বাইরের পরিস্থিতি কিন্তু ভালো না, তুমি তো জানো। বাবা সবই জানি আমি। তুমি সারাক্ষণ একা একা থাকো, তোমার সাথে সিকিউরিটিও রাখো না। যদি কেউ তোমার উপরে হামলা করে তখন নিজেকে কিভাবে বাঁচাবে? বাবা একে তো আমাকে ঠিক মতো কেউ চেনে না। হাতে গোনা 10-15 জন বড় বড় লোকই আমাকে চেনে। তাছাড়া আমি বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি, কিভাবে কি করতে হবে, কি করলে ভালো হবে তা দেখতেছি। কিন্তু তাই বলে ঝাড়ুদার কেন হতে হবে? তাহলে বিভিন্ন জায়গায়ও যাওয়া হলো, সাথে ওখানকার পরিস্থিতিও জানা হলো। তবে যাই করো না কেন সাবধানে করো। কি নিয়ে কথা হচ্ছে বাবা ছেলের মাঝে? ওই তো কাজের ব্যাপারে। ছেলে তো বড় হয়েছে, এবার ওকে বিয়ে তো করাতে হবে। তুমি বরং মেয়ে দেখা শুরু করো। এসব কি মা, সবেমাত্র কয়েকটা মাস হলো দেশে আসলাম, এর মধ্যেই কিনা। আর বেশি দেরি করা যাবে না। বাবা তুমি কেন মাকে কিছু বলছো না? দেখো পুরো রাজ্য আমার কথা শুনলেও বাসায় কিন্তু তোর মায়ের কথাই আমাকে চলতে হয়, সেজন্য আমি পারবো না। শুনেছিস তোর বাবার কথা? এই কারণে তো বিয়ে করতে চাই না। আমি তোমাকে কি বলেছি? ওর জন্য মেয়ে দেখা শুরু করো। ঠিক আছে, আমি দেখা শুরু করবো। ওইদিকে রফিক চৌধুরী একটা মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়। সেজন্য উনি চায় ইরাকেও সাথে নেওয়ার জন্য। এরা তুইও আমার সাথে আয়। বাবা তুমি তো জানো আমার এইসব ভালো লাগে না। কিন্তু একটা সময় তো তোকে এইসব দেখতে হবে। কিন্তু বাবা তুমি জানো রাজনীতি অনেক খারাপ। খারাপ মানুষের জন্যই তো রাজনীতি এতটা খারাপ হয়েছে। আচ্ছা তুমি যাও, আমি বরং ভার্সিটিতে যাই। তাহলে চল, পথে তোকে নামিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ইরা ওর বাবার সাথে যেতে থাকে। পথের মধ্যে রফিক চৌধুরী আকাশকে দেখে, কিন্তু ঝাড়ু হাতে থাকায় কোনো গুরুত্ব না দিয়ে ভাবতে থাকে। বাবা কি ভাবছো এত? ভাবছি উনি এখানে কেন? কার কথা বলছো? ও যে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার ছবি অনেকটা মিলে যাচ্ছে। কি যে বলো না বাবা, ওকে আমি অনেক আগে থেকে চিনি। ও ঝাড়ু দেয় রাস্তার মধ্যে। আচ্ছা, তোর ভার্সিটি চলে এসেছে, তুই বরং যা, আমিও যাই। ক্লাসে এসে ইরা বসে পড়ে। ওইদিকে আকাশ মোবাইল বের করে লিখতে থাকে, যা যা দরকার লিখে রেখে দেয়। এভাবে আকাশ মানুষের সাথে মিশতে থাকে। তারা বর্তমান সরকারের মধ্যে কি কি পরিবর্তন দেখতে চায় সেসব নিয়ে তাদের সাথে আলোচনা করতে থাকে। চাচা আপনার কি মনে হয় এই সমস্যাগুলোর সমাধান হলে দেশ আগের তুলনায় সামনে যাবে? আমি সামান্য একজন ঝাড়ুদার। আমরা কি ভাবি না ভাবি এটা নিয়ে সরকারের তো কিছুই আসে যায় না। তারপরেও কিছু একটা তো আছে। চাচা এবার বলতে বলতে আরো অনেক কথাই বলে। সবটা শোনার পরে যদি এগুলো সমাধান হয় তাহলে আপনি খুশি হবেন তো? খুশি তো হবই, কিন্তু যা কখনো হওয়ার কথা না তা নিয়ে এত ভেবে কি হবে বলো? চিন্তা করবেন না চাচা, আপনার কথাগুলো দেখবেন অনেক তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আচ্ছা চাচা, আজকে তো কাজ শেষ, আমি তাহলে আসি এখন। আরে বসো,
তোমার চাচি রুটি আর ফাজি পাঠিয়েছে, সেগুলো খেয়ে যাও। চাচা, আমি খেলে তো আপনার কম হয়ে যাবে। আরে কম হবে না, আমি তো আছি। তাছাড়া তোমার চাচি আজকে বাড়তি দিয়েছে। কি করার, দুপুরে চাচার সাথে বসে খেতে থাকে। ওই সময় ইরা ভার্সিটি থেকে বের হয়ে দেখতে পায়, সেজন্য ওনাদের কাছে আসে। আপনি এখানে কেন? দেখতে এসেছি। কি দেখতে পেলেন? এই তো চোখের সামনে যা আছে তা দেখতেছি। এখানে তো আমরা খাচ্ছি। এই শুকনো রুটি আর ভাজি, দুপুরে এগুলো খায় কেউ? সবাই তো আপনার মতো বড় লোক না যে প্রতিদিন বিরিয়ানি খাবে। চাইলেও সবাই সবার মতো হতে পারে না। এই কথাটা ঠিক বলেছেন। তোর জন্য কাজ আছে। কিরকম কাজ? আমার বাসার পাশে ড্রেনটা পরিষ্কার করতে পারবি? ওই কাজ তো আমার না। যদি ঝাড়ু দিতে হয় বলুন, আপনার বাসার সাথে সাথে আপনাকেও আমি ঝাড়ু দিয়ে দেব। তার কোনো প্রয়োজন নেই, কাল আমার বাসায় চলে আসবি, সাথে ওনাকে সাথে করে। দুইজনে কাজ করলে অনেক সহজ হবে ব্যাপারটা। ঠিক আছে, চলে আসব। কিন্তু টাকা কত দেবেন? তোদের কত হলে চলবে? আমাদের 2000 টাকা হলেই চলবে। তোরা তো রাস্তায় ঝাড়ু দিয়ে পাস দুজনে 1000 টাকা, তাহলে বাসায় অল্প কিছুক্ষণের জন্য এত টাকা কেন? বাসায় যাব, কাজ করব, সেজন্য বাড়তি টাকা। ঠিক আছে, দেব, চলে আসিস। পরের দিন চাচাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ওখানে ইরা, আরোহী আর আবিদও ছিল। কি রে, ওরা এখানে কেন? ওদের আমি ডেকেছি। তুই কেন ডাকতে গেলি? ওদের এনেছি আমি অন্য কাজে। কি কাজে? আমরা তো একটু পরে পার্টি করব, তাই জায়গাটা পরিষ্কার করে দিবে। এরপর পার্টির শেষে ওরা আবার সেগুলো পরিষ্কার করবে। এটা হলে তো ঠিকই আছে। এর জন্য রেখেছি। আপনারা দুজন তাহলে ওই দিকটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন। ওই পুকুরের পাশে কি? ওটা কোনো পুকুর না, বুঝতে পেরেছেন? পুকুরের মতোই তো লাগতেছে। আপনাকে এত কিছু ভাবতে হবে না, যান ওই দিকটা পরিষ্কার করুন। আকাশ সহ পুরো জায়গা পরিষ্কার করে। কিছু সময় পরে ইরা ওর বন্ধু বান্ধবীকে নিয়ে ওখানে পার্টি করে। পুরো জায়গা ওরা নোংরা করে দেয়। এত নোংরা করার কি আছে? ওদের তো এমনি এমনি আনা হয়নি। এখন তো আমারই খারাপ লাগছে। তাহলে আমি ওদের দিয়ে পরিষ্কার করিয়ে নেই। ওই তোরা এইগুলো পরিষ্কার করে নেই। আপনারা পার্টি পুরোটা শেষ করে নিন, তারপরে না হয় একসাথে। তোদের এখন বলেছি, সেজন্য তোরা এখনই পরিষ্কার করবি। দরকার হলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পরিষ্কার করবি। এটা কি বললা? ঠিকই তো বলছিস। তোদের এনেছি টাকা দিয়ে, যদি তোরা ঠিক মতো কাজই না করো তাহলে কি দরকার তোমাদের পিছনে এতগুলো টাকা খরচ করার? সমস্যা নেই, আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এই তো ঠিক বলেছিস। এই নে, এখন পরিষ্কার করা শুরু কর, ততক্ষণে আমরা ভেতর থেকে আসতেছি। ওরা ভিতরে যায়। তার কিছুক্ষণ পরে রফিক চৌধুরী বাসায় আসে। উনি আকাশকে দেখে ওর কাছে যায়। তোমাকে আমার চেনা চেনা লাগছে কেন বলো তো? হয়তো কোনো রাস্তার ধারে আমাকে দেখেছেন। ওখানে দেখেছি, সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেকবার তোমাকে দেখেছি। তুমি আসলে কে বলো তো? কি বলেন স্যার? ওই তো আমাদের সাথে রাস্তায় ঝাড়ু দেয়। স্যার, এখন তো আপনাদের এখানেও এসেছি। আমার ভুল হতে পারে না। তাহলে কি উনি আমাকে চিনে ফেলেছে? কি ভাবছো এরকম করে? না স্যার, হয়তো আপনার ভুল হচ্ছে। আমি সে না যাকে আপনি আমাকে মনে করে আমাকে তার মতো করে ভাবছেন। এই দাঁড়াও, তোমার এই কথাটা তো আমার মাথার উপর দিয়েই গেল। কেন স্যার, আমি ভুল কি বলেছি? তুমি কি বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা, কি কথা বলছো ওদের সাথে? এমনিতে ওকে চেনা চেনা লাগছে। চেনা তো লাগবেই। কি করে চিনবো? তোমাকে তো তখন দেখলাম গাড়ি থেকে। এর বাহিরেও আমি ওকে চিনি। বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা বাবা, আমরা তাহলে এখানে থাকি, তুমি বরং ভেতরে যাও। রফিক চৌধুরী তো চলে যায়। এর ভিতরে আকাশ ওখানে থাকে। ওদের পুরো কাজ শেষ করার পরে আমাদের কাজ শেষ আর আপনাদেরও পার্টি শেষ, এবার আমরা যাই। আর ওই খাবারগুলো ওদের দিয়ে দে। খাবার কেন দিবি ওদের?
ওরা কি খায় না খায় তার চেয়ে ভালো এইগুলো দিয়ে দে। তাও তো বলতে পারবে ভালো ভালো খাবার ওরা খেতে পেরেছে। না থাক ম্যাডাম, লাগবে না। ওরা আসতে চাইছে, তখন ইরা চাচার কাছে প্যাকেট দিয়ে দেয়। কিছুক্ষণ পরে চাচা, আপনি এটা নিয়ে যান। দুজনেই ভাগ করে নিই। না চাচা, এই খাবার আপনার পরিবার নিয়ে খাবে। আর এ নিন টাকা। তোমরা টাকা কেন দিচ্ছ? দেখুন চাচা, কোনো কথা শুনতে চাই না। যা দিয়েছি তা খেয়ে নিন। টাকাগুলো রেখে দিন আপনার কাছে, আমি কালকে আসবো না। এক প্রকার সব দিয়ে চলে আসে বাসায়, এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কিন্তু লেখা দিয়েছি, সেগুলো যত তাড়াতাড়ি পারেন বাস্তবায়ন করার ব্যবস্থা করুন। কি হয়েছে এখানে? তোমার কেবিনে এসে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে কি আছে এখানে। ওকে স্যার, কিন্তু এতে যদি বড় কোনো দলের বিরোধিতা করে? বলবে এটা আমার অর্ডার ছিল। ঠিক আছে স্যার। সে কাগজটা নিয়ে চলে যায়। সবটা পড়ে দেখার পরে আকাশের বাবাকে কল দিয়ে জানায়। কি বলছো? আকাশ এই সব করতে বলেছি? জি স্যার, উনি তো এটাই করতে বলল। ওর মাথায় হঠাৎ করে এই চিন্তাটা কোথার থেকে আসলো? আমি কি করে বলবো, তবে এটুকু বলতে পারি, এটা যদি সবার সামনে আনা হয় তাহলে তো আমাদের দলের লোকেদের মাঝেই ঝামেলা শুরু হয়ে যাবে। এটাই তো দেখছি। আচ্ছা, আমি আমার দলের সব লোকেদের বলে দিচ্ছি, ওরা নিজেদের মতো করে সবটা সামনে নেবে। তুমি বরং এই জিনিসটা 3 দিন পরে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, তাই করব। এরা তো এখনো চুপ করে আছে, শুধু সময়ের অপেক্ষায়। এখন হয়তো অনেকে ভাবছেন কাগজের মধ্যে কি হতে পারে, কিন্তু চিন্তা করবে না, সময়ের সাথে সাথে আপনারা সবই জানতে পারবেন। ব্যাপারটা কি বলতো? কোন জিনিসটার কথা বলছিস? ওই শালা আজকে এখানে নেই কেন? শালা মানে কার শালা? ওই ঝাড়ু দেওয়া ছেলেটা। ও আবার কবে থেকে তোর শালা হলো? তাহলে ওকে শালা বলবো না তো কি বলবো? তুই বরং জামাই বলে ডাক। তোরা চুপ করবি? আচ্ছা, আজকে ওই ছেলেকে দিয়ে কি করবি? ওকে দিয়ে ক্যাম্পাসটা পরিষ্কার করাবো। তোর কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? এখানে তো লোক আছেই, তাহলে কি দরকার তোর? দরকার তো আছে। কেন জানি না, ওই ছেলেকে অপমান করতে ভালোই লাগে আমার। এমনটা বলদিস না। তোর কি মায়া হচ্ছে ওকে নিয়ে? হবেই তো, শত হোক, ওদেরই তো দলের। এই দরবলেতে আমরা কোথাও ঘুরে আসি, কি বলিস? সেটা তো মন্দ হবে না, কিন্তু এখানে দল করতে হবে কেন? আমরা ওখানে গিয়ে খেলবো। কি খেলবি? ছেলে মেয়ে আলাদা আলাদা খেলবো। যে জিতবে তার জন্য পুরস্কার আছে। কি ধরনের পুরস্কার? ওটা ওই দিনই বলবো। তোরা যাওয়ার জন্য দিন ঠিক কর। ওরা তো দিন ঠিক করে ফেলে। 3টে মেয়ে 3টে ছেলে ওরা মিলে চলে আসে একটা কেল্লার মধ্যে। ওখানে ওরা আড্ডা দিতে থাকে। আজকে আমাদের মধ্যে এখানে দড়ি বেয়ে নিচে নামতে হবে। এটা সম্ভব না, পরে এখান থেকে পড়ে হাত পা ভাঙতে হবে। তাহলে অন্য কি করা যায়? দড়ি টানা খেলবো, কি বলছিস তোরা? এটা ঠিক হবে। ওরা দড়ি টান দেওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ওখানে দড়ি টান লেগে আবিদের হাতে ব্যথা পায়। এই, আমি পারবো না, তোরা বাকিটা খেল। তুই এখন না খেললে তো আমরা হেরে যাব। আমাকে সাথে নেবে? কথাটা শুনে ইরা পিছনে তাকায়, কেননা কণ্ঠটায় ইরার পরিচিত ছিল। সেজন্য তাকিয়ে আকাশকে দেখে। তুই এখানে কেন? আমার এখানে থাকাটা কি স্বাভাবিক না? তুই কি আমাদের ফলো করতে করতে এখানে এসেছিস? মোটেও না। তাহলে তুই এখানে কেন? ঠিক তো, আপনি এখানে কেন বলুন? আমি কেন এসেছি সেটা বড় কথা না। আমি সরকারি লোক, যেখানে খুশি সেখানে কাজ করতেই পারি। আসলে ও ইরা, হয়তো এখানে কাজ পড়েছে, সেজন্য এসেছে। ভাই তুমি তাহলে আমাদের হয়ে খেলো, আবিদের হাতে তো ব্যথা। আমি খেলবো, তবে একটা শর্তে। কি শর্ত? ওই তোর কোনো শর্তই এখানে কাজে আসবে না। আমরা 3জন ছেলে, ওরা 3জন মেয়ে। যদি আমরা ওদের হারিয়ে দেই, তাও কিন্তু আমাদের সম্মান উল্টো কমে যাবে। সেটা কিভাবে?
আমাদের একজনের শক্তি ওদের দুজনের শক্তির চেয়ে বেশি, সেজন্য আমি একা ওদের সাথে খেলবো। ভাই তুমি পারবে না। যদি আমি জিতে যাই? তাহলে বাজির সব টাকা তোমার। আচ্ছা, যদিও হেরে যায় তাহলে ওকে আমার বাসায় সাফাইয়ের কাজ করতে হবে। আমি যদি জিতে যাই তাহলে তো ওরা টাকা দেবে, তাহলে আপনি কি দেবেন? কি লাগবে তোর? আচ্ছা, কত টাকা দিতে হবে বল। টাকা দিতে হবে না, আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিতে হবে। ওই এটা বেশি হয়ে যাচ্ছে না? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন যাবে না? ও হারলে তো ওকে দিয়ে ঠিকই বাসার কাজ করাবি, তাহলে তুই একটা চুমুই তো দিবি। ইরা, এখন কি করবি? ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে এবার খেলা শুরু হোক। ওরা তিনজন আর আকাশ একজন। খেলার মধ্যে টান টান উত্তেজনা। কোনোভাবেই আকাশ ওদের হারাতে পারছে না। জোরে টান মারলে ওরা ব্যথা পাবে, সেজন্য সেটাও পারছে না। এভাবে চললে তো কেউই জিতবে না। এবার 30 সেকেন্ড সময়, এর ভিতরে যার পারফরমেন্স ভালো হবে সেই বিজয় হবে। ইরা তো এবার জোরে টানতে থাকে দড়ি। আকাশ আবার বুঝতে পেরেছে ওকে তো এবার জোর লাগাতেই হবে, সেজন্য জোরে একটা টান দেয়। টান লেগে ইরা লাইন পার হয়ে আকাশের উপরে এসে পড়ে, আর চুমুর বদলে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। পুরো ব্যাপারটা কিন্তু আবেদ ভিডিও করছিল, যেন কে জেতে তা বুঝতে পারে, কিন্তু এমন কিছু হবে যা ওরা ভাবেনি। কি রোমাঞ্চকর সিন! এত সহজে যে মিস করা যাবে না। এবার শর্ত পূরণ করো। এই নাও 5000 টাকা। এই যে মিসিরা, আপনার দেনা তো পরিশোধ করুন। কিসের দেনা? একটু আগেই তো বললাম। মাত্রই তো ইরা জড়িয়ে ধরলো, চুমু দেওয়ার কথা ছিল, উল্টো সেখানে তোকে লিপ কিস দিল। তোকে এত ডাক পিটিয়ে বলতে কি বলেছি? ওটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, তোরা যা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছিস, বুঝতে পারলি? এখন এটা বল, তুই এখানে কেন? নিচে কাজ চলে, আমি এসেছি ওখানে কাজ করতে। আপনাদের দেখেই এদিকে এসেছি। তাহলে এবার চুপচাপ চলে যা, ভুলেই এই কথাটা কাউকে বলবি না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল এখান থেকে। ওরা তো চলে যায়, তবে এই ভিডিও আবিদ রাতে ইরাকে পাঠায়। শালা কুত্তা, তুই এই ভিডিও ডিলিট করিসনি কেন? তুই ভালো করে আগে ভিডিওটা দেখ। কি আছে ভিডিওর মধ্যে? তুই ভালো করে দেখ। ইরা এবার ভালো করে দেখতে থাকে, তখন ইরা অবাক হয়। আবিদ, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আমি সেটাই ভাবছি, তবে শিওর হব কি করে? ওকে ফলো করতে পারবি কোথায় থাকে এইসব বিষয়? আচ্ছা, তুই তো বলছিলি ওর বাবা আগে রাজনীতিতে ছিলেন। তা তো ছিল, কেন কি হয়েছে? আমরা যদি ওইদিকে খোঁজ করি, মানে কোনোভাবে ওর বাবার নামটা যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজে আমরা ওর ঠিকানা আর ওই যে সে ছেলেটা তা সহ জানতে পারবো। তাহলে কি আমার এতগুলো বছর প্রতীক্ষা শেষ হবে? এখনই তুই এতটা শিওর হওয়া ঠিক হবে না। যতটা পর্যন্ত ওর বাবার পুরো পরিচয় আমরা পাবো, তখনই ঠিক বলতে পারবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? ওর থেকে যদি আমরা ওর বাবার নাম বা কোনো স্কুল থেকে পড়াশোনা করেছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে তো অনেকটা সহজ হয়ে যাবে বিষয়টা। কিন্তু আমি এসব জিজ্ঞেস করলে ও যদি বলতে রাজি না হয়? তাহলে কি করা যায় বলতো? আমার বরং ওর সাথে কয়েকটা দিন ভালো ব্যবহার করি, এতে যদি ও কিছু কিছু বলে আমাদের। হুট করে এমনটা করলে সন্দেহ করবে না তো? রিস্ক তো নিতে হবে। পরের দিন আকাশ যখন ঝাড়ু দেওয়ার জন্য বের হয়, তখনই আকাশ, কি দরকার এই সবই? এই পদ্ধতির মাধ্যমে আমি জানতে পারি মানুষের কিসের দরকার, কি কি হলে তাদের জীবনযাত্রার মান ভালো হবে তা জানা যায়। দেখ, তুই আমার ছেলে, সবচেয়ে বড় কথা হলো তুই নিজেও তুই দেশে। বাবা থাক না এইসব কথা। দেখ, তুই যখন বাইরে থাকিস তখন আমার কত চিন্তা হয়। তোর উপর কোনোভাবে কেউ যদি আক্রমণ করে তাহলে আমার তো সব যাবে, সাথে এই রাজ্যের কতটা সমস্যা হবে তুই ভেবে দেখেছ? ঠিক আছে, তাহলে আমি আজ থেকে আর বের হব না। এবার তুমি খুশি তো? আমি তোর আর এই রাজ্যের ভালোর জন্য বলছি। তুই যদি শুধু আমার ছেলে হইতি
তাহলে একটা কথা ছিল, কিন্তু তুই একে আমার ছেলে, তার উপর এই রাজ্যে। বাবা, এভাবে আমার বাকি পরিচয়টা বলার দরকার নেই সবার সামনে। আমি তাহলে অফিসে গেলাম। কি করার, অফিসে এসে কাজ করতে থাকে। ওইদিকে ইরা তো আকাশকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না। এভাবে 7 দিন খোঁজার পরেও পায়নি। এখন কি করবি? আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করব কি? আঙ্কেল কি জানবে এই ব্যাপারে? বলি একবার, দেখি না উনি কতটুকু জানে। ঠিক আছে, চল। ইরা চলে আসে ওর বাবার অফিসে। ওখানে উনি ইরাকে দেখে, ইরা, তুই এখানে কেন? কিছু কি হয়েছে? আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল। আমি যখন স্কুলে পড়তাম, সেই স্কুলে যে ছেলেগুলো পড়তো তাদের মধ্যে কারো বাবা কি তখন রাজনীতি করতো? অনেকের বাবাই তো করতো। তাছাড়া 15 বছর আগের কথা এখন হঠাৎ জিজ্ঞেস করছিস? না, এমনিতে কিছু জানার ছিল। তুই কি এখনো ওই ছেলের কথাই ভাবছিস? বাবা, 10 দিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যার কারণে আমার আবার আগের কথাগুলো মনে পড়লো। কিন্তু তারা এখন কোথায় আছে কিভাবে আমি বলবো বল? আমার তো শুধু ওর নামটা মনে আছে। একটা নামে তো অনেকেরই নাম হয়। এখন তুই কি ভাবছিস তা আমাকে বল। আমি যে ওকে চাই। কিন্তু ওকে কিভাবে খুঁজবো বল? আচ্ছা, আমি তোমাকে একটা ছবি দিচ্ছি, ওর ঠিকানা তুমি আমাকে দিতে পারবে কি? কার ছবি? আমাদের বাসায় যে একটা ছেলে এসেছিল ঝাড়ু নিয়ে, তুমি কথাও বলেছিলে। হ্যাঁ, মনে তো পড়েছে, কিন্তু কেন বল তো? আমাকে ওই ছেলের পুরো ডিটেলস বের করে দাও। আচ্ছা, আমি বের করার চেষ্টা করছি। আচ্ছা আব্বু, আমি আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলের ঠিকানা আমাকে দাও তো। ওই ঠিকানা দিয়ে কি করবি? ওই ঠিকানায় যাব। স্কুলে আমি পুরনো সে রেকর্ড দেখব, ওখানে আমি ওর ছবি তো পাবই। এত পুরনো রেকর্ড কি থাকবে ওদের কাছে? আব্বু, খুঁজতে তো অসুবিধা নেই। আচ্ছা, তুই তাহলে ওদের নিয়ে যা, আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি। সাথে ওই স্কুলে কল করে বলছি ওরা যেন তোকে পুরোপুরি সাহায্য করে। ঠিক আছে বাবা, তুমিও ততক্ষণে এর পুরো ডিটেলস বের করো। কিছুক্ষণ পরে ইরা, আরোহী আর আবিদ ওরা 3 জন চলে আসে ওদের পুরনো সেই স্কুলে, যেখান থেকে ওরা 15 বছর আগেই চলে এসেছিল। ওখানে ওদের দেখে, তোমরা কে? আমার বাবা রফিক চৌধুরী। স্যার, আপনি কি এখনো এই স্কুলে? ও হ্যাঁ, তোমার বাবা আমাকে কল করে বলেছিল আসো, ভিতরে আসো। স্যার, আমার ওই পুরনো রেকর্ড লাগবে। এত পুরনো রেকর্ড আছে কিনা দেখতে হবে। প্লিজ স্যার, আপনি একটু খুঁজে দেখেন। আচ্ছা, এখানে কার খোঁজ করতে এসেছো? ইরা বলে আকাশের খোঁজ করতে এসেছে। তার জবাবে স্যার বলল, আকাশ বলতে ওই ছেলেটা যে তোমাকে বাঁচাতে গিয়ে কপালে পাশে আঘাত পেয়েছিল? হ্যাঁ স্যার, আমি ওর কথা বলতেছি। তুমি যে বছর এখান থেকে বিদায় হয়েছো সে বছর ওই ছেলেটাও বিদায় হয়েছে, কিন্তু ও তো তোমার সিনিয়র ছিল। স্যার, আমি জানি সব কিছু, ওর ছবিও মনে আছে, কিন্তু 15 বছর পরে ও দেখতে কীরকম হবে সেটাই তো এখন জানি না। আচ্ছা, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? আমি ওই ছেলের ছবি মিলিয়ে ওর বাবা মার নাম দেখব, তাহলে আমি অনেক উপকার পাবো। আচ্ছা চলো দেখি খুঁজে পাই কিনা। ওনারা স্টোর রুমে আসে। ওখানে 15 বছর আগের ফাইলগুলো দেখতে থাকে। টানা 3 ঘন্টা পরে সে ফাইলটা পায়, কিন্তু ফাইল খুঁজেও সেখানে কোনো তথ্য পায়নি। স্যার, এখানে তো কোনো তথ্য নেই। ও তো স্কুল থেকে চলে গিয়েছে, সেজন্য সব ডকুমেন্টস তো নিয়ে গিয়েছে। কিন্তু স্যার, ও যখন ভর্তি হয় তখন তো সে ফর্ম থাকার কথা। ওটা অন্য ফাইল আছে। চলুন স্যার, দেখি তাহলে। আবারও 2 ঘন্টা খোঁজার পরে ওরা সে ফর্মটা পায়। সেখান থেকে সব ছবি তুলে নেয় ওরা সবাই। এই তো আকাশ। ওর বাবা তো অনেক বড় রাজনীতিবিদ ছিল। স্যার, আমি শুধু এইটুকুই জানতাম, কিন্তু এখন তো ওর পুরো ঠিকানা পেয়েছি। আচ্ছা, তোমার কি আর ও মনে হয় ওরা সে ঠিকানায় থাকবে? এটা তো ঠিক বলেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এইটুকু সাহায্য করার জন্য। আসার আগে স্যারকে 10,000 টাকা দিয়ে আসে। ওরা হেলিকপ্টারে বসে আলাপ করতে থাকে। আচ্ছা, চিহ্নটা যেহেতু আকাশের সাথে মিললে যায়,
তাই আমরা এই ডকুমেন্টস অনুযায়ী আকাশকে ওর বাবা মা নাম জিজ্ঞেস করব। এটা ঠিক হবে যদি ওই ফর্মে থাকা নাম অনুযায়ী সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা অনেকটা শিওর হব। এই ফর্মে তো ব্লাড গ্রুপও দেওয়া আছে। তাহলে তো আরো সোজা হবে। প্রথমত ওর পুরো নাম, বাবার মার নাম, জন্ম তারিখ আর ব্লাড গ্রুপ। এই প্রশ্নের উত্তর যদি এই কাগজের সাথে মিলে যায়, তাহলে আমরা 80% শিওর হয়ে নিব ওই সে ছেলে। তারপর ওর স্কুলের নাম জিজ্ঞেস করব। যদি ওটা মিলে যায়, তাহলে পুরোপুরি শিওর হয়ে যেতে পারবো। কিন্তু ওকে এখন পাবো কোথায়? ইরার বাবা তো বলল খুঁজে দিবে, দেখি না উনি কি করে। অনেকটা ঘন্টা পরে ওরা বাসায় ফিরে আসে। তারপর ওর বাবা মাকে সবটা বলে। এর ভিতরে রফিক চৌধুরী আকাশের ব্যাপারে তেমন কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? ওর ছবি আমরা নিখোঁজ হওয়ার ব্যক্তিদের তালিকায় দিয়ে দিই, সাথে একটা মিসিং ডায়েরি করে দিই। এতে কাজ হবে? হ্যাঁ আব্বু, অনেক সহজ হবে। কিছুদিন পরে ওনারা আকাশের ছবি নিয়ে যা যা করার দরকার তা করতে থাকে। তখন কমিশনার আকাশের ছবি দেখতে পায়। তোমার কি মাথা ঠিক আছে? কেন স্যার, কি করলাম? কি করছো মানে? উনি যে মিসিং, এটা তোমাকে কে বললো? কে আবার? সরকারি দলের নেতা রফিক চৌধুরী। এই খবরটা তুমি এখানে বন্ধ করো। উনি কোনো নিখোঁজ হয়নি, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে করো। আচ্ছা স্যার, চলি আমি। কমিশনার আকাশকে কল দিয়ে ব্যাপারটা জানায়। সবটা শুনে সে নিজেও বুঝতে পারছে না কি হলো আর কিভাবে হলো ব্যাপারটা। আচ্ছা, আপনি রফিক চৌধুরীর সাথে কথা বলেন, তবে আমার পরিচয় ওনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ওনাকে কি জিজ্ঞেস করব? আমাকে উনি কেন খুঁজছে তা জিজ্ঞেস করুন। কমিশনার রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে আকাশকে যা জানায়, সেজন্য আকাশ ওনাকে একটা পার্কে আসার জন্য বলে। ওনারা বসে আছে পার্কে। আচ্ছা, তোমার পুরো নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার বাবা মার নাম আর তোমার জন্ম তারিখ, ব্লাড গ্রুপ বলো। কোন স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের নামও বলো। একে একে সেগুলো বলে। সবটা খাতায় লিখেও আনা হয়। আচ্ছা, এইসব জেনে আপনার কি কাজ? কাজ আছে বলেই তো জিজ্ঞেস করা। আমার কাজ আছে। তুমি রাস্তায় কাজ না করে আমার সাথে চলো, এর চেয়ে ভালো চাকরি আমি তোমাকে দিব। ধন্যবাদ স্যার, কিন্তু আমার তা লাগবে না। সব ডিটেলস নিয়ে রফিক চৌধুরী বাসায় ফিরে আসে। এসে ইরাকে সব ডিটেলস দেয়। সবটা মিলিয়ে দেখে 100% মিলে যাচ্ছে। বাবা, ওই সেই ছেলেটা কোন ছেলের কথা বলছিস? যে আমাকে বাঁচিয়েছিল। এটা তো সেই ছেলে নাও হতে পারে। বাবা তুমি দেখো, আমি ওর পুরো ডিটেলস আগেই স্কুল থেকে এনেছি। পুরোপুরি মিলে যাচ্ছে, এবং ছোটবেলার সেই চিহ্নটাও। তাহলে ওই ছেলের সাথে তুই সরাসরি কথা বল। কিন্তু আমি তো অনেকটা ঝামেলা করে ফেলেছি। কি ঝামেলা করছিস তুই? তেমন কোনো কিছু না। কিছু তো বলবি। পরে ওর বাবাকে সবটা বলে। সবটা শোনার পরে তোর কি মনে হয় ছেলেটা তোকে ক্ষমা করবে? বাবা, চেষ্টাটা আমাকে করতেই হবে। ওই ছেলের ঠিকানা বা মোবাইল নাম্বার কি এনেছো? মোবাইল নাম্বার তো আছে আমার কাছে। তাহলে ওকে আমি বরং সরাসরি কল করি। দেখ, আমার যতটুকু সাহায্য করা করেছি, এবার বাকিটা তুই সামলা। এবার ইরাও আকাশকে কল দেয়। কল রিসিভ করে সরাসরি বলে দেয়, আকাশ। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আপনি মনে হয় ভুল নাম্বারে কল করেছেন। নাম্বারটা দয়া করে মিলিয়ে আবার কল করুন। আচ্ছা, তোমার নাম আকাশ, তাই তো? নাম তো ঠিকই আছে। তুমি রাস্তায় ঝাড়ু দাও? এটাও তো ঠিক বলেছেন, কিন্তু আমার সম্পর্কে এত কিছু জানেন কি করে? আরও অনেক কিছু জানি আমি। আচ্ছা, আমার সাথে দেখা করতে পারবেন? আমি আপনাকে চিনি না, জানি না, তাহলে আপনার সাথে দেখা করব কেন? আচ্ছা, তাহলে আপনার ঠিকানা দিন, আমি না হয় চলে আসব। আমার মনে হয় না আসতে পারবেন। আরে বলেই দেখো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন? এখন কি ওখানে ঝাড়ু দেওয়ার ডিউটি পড়েছে? হ্যাঁ, আমি এখন ওখানেই ডিউটিতে আছি। এই জন্যই তো তোমাকে আমি এখন আর খুঁজে পাই না 10 থেকে 15 দিন ধরে। আশ্চর্য, আমাকে কেন খুঁজছেন?
ওই যে প্রেম করার জন্য। আমার মনে হয় আপনার মাথায় চিকিৎসা করানো দরকার। আচ্ছা, কবে আসতে হবে বলো, আমি চলে আসব। এই মেয়ে, তোমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে কে দেবে? আমি কোথাও আসতে বললে সেটাও পারবে না, আবার আমি আসতে চাইলে সেটাও পারবে না। তাহলে কি করে হবে? কালকে চলে এসো। কাল তো সরকারি বন্ধ। বন্ধ বলেই আসতে বলেছি। ঠিক আছে, আমি চলে আসব। পরের দিন ইরা শাড়ি পরে আসে, কিন্তু মন্ত্রণালয় তো বন্ধ, সেজন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। পরে আকাশ ইশারা করলে ঢুকতে দেয় ভিতরে। আপনি এখানে কেন? গতকাল আমি তোমাকে কল করেছিলাম। আচ্ছা, আমি আপনার কোনো ক্ষতি করেছি বলুন তো? ওইসব কেন হবে? রাস্তাঘাটে অপমান করেও আপনার শান্তি হয় না, সেজন্য এখন আমার সাথে প্রেম করে আপনার থেকেও বেশি যন্ত্রণা দিতে চাইছেন। দেখো, আমি তোমাকে একটা কাহিনী বলবো এখন। যদি তোমার মনে হয় সেই কাহিনী শোনার পর তোমার কথা বদলে যায়, তাহলে আমাকে জানিও তখন। কিসের কাহিনী? আগে বলো, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। প্রথমবার শাড়ি পরেছি, মা পরিয়ে দিল। আপনার মা কি জানে শাড়ি পরে কোথায় যাচ্ছেন? বাবা মা সবাই জানে। তারপরেও ওনারা কিছু বলেনি? না বলেনি, সেজন্য তুমি চুপচাপ আমার কথাগুলো শুনবে। পুরো কথা শোনার পর আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। ঠিক আছে, বলো তোমার কাহিনী। কাহিনী হচ্ছে 15 বছর আগে। এত আগের কাহিনী মনে আছে কি করে? অনেক স্মৃতি আর অনেক বেদনা থাকে, যা মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায় মনের মধ্যে। আচ্ছা, তাহলে কপি খেতে খেতে তোমার গল্পটা শুনি। ওরা দুজনে ভিতরে আসে, কফি হাতে নিয়ে বসে আছে। তারপর ইরা বলতে শুরু করে, তাহলে আমরাও শুনে আসি 15 বছর আগের কাহিনী। 15 বছর পূর্বে। বাবা, আমাকে স্কুলে দিয়ে আসো। ঠিক আছে, চল। রফিক চৌধুরী ইরাকে স্কুলে নামিয়ে দেয়। প্রধান শিক্ষকের রুমেই ইরাকে পরিচয় করিয়ে দিয়ে চলে যায়। ইরাকে ওর ক্লাসে পাঠানো হয়। তখন যাওয়ার সময় একটা ছেলে এসে ইরাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় আকাশ এসে হাত ধরে ফেলে। এই রনি, কাজটা কি তুই ঠিক করেছিস? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ইচ্ছে করে করনি বুঝলাম, কিন্তু ওকে সরি তো বলতেই পারতে। রনি এক প্রকার রেগে সরি বলে চলে যায়। রনি আকাশ এই ক্লাসে পড়ে। ইরা সবেমাত্র নতুন ভর্তি হলো। ইরা 7ম শ্রেণীতে আর আকাশ 9ম শ্রেণীতে। তুমি তো অনেক ভালো। নতুন ভর্তি হয়েছ, সেজন্য একটু সাবধানে থাকবে। ঠিক আছে, তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার নাম? ইরা চৌধুরী। আচ্ছা, আমি ক্লাসে যাই। এরপর থেকে আকাশ আর ইরার মধ্যে কথাবার্তা চলতে থাকে। এভাবে কয়েকটা দিনে ওরা ভালো বন্ধু হয়ে যায়। ওদের বন্ধুত্বের মধ্যে রনি এসে ঝামেলা করলো। আকাশ, তুই ইরার থেকে দূরে থাকবি। দূরে থাকবো মানে? ইরা আমার সাথে বন্ধুত্ব করবে। তুই আমাকে না বলে ইরাকে গিয়ে বল। তুই ইরার থেকে দূরে থাকবি। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? এমনই কিছু ভেবে নে। তুই কি জানিস না আমার পরিচয়? সেজন্য তো তোকে সরে যেতে বলেছি। অন্য কেউ হলে তো তোকে আমি আরো আগেই মারতাম। তুই আমার সাথে পড়িস আর কথা বলিস এত বড় বড়। আমি এত কিছু জানি না। তোকে আমি জানাতে রাজিও না। চলে যায় আকাশ। তবে ওদের সব কথা ইরা শুনেছিল আড়াল থেকে। আচ্ছা, এই রনি ছেলেটা তো মোটেও সুবিধার না। আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। পরের দিন ইরা আকাশ বসে বসে আড্ডা দিচ্ছিল। তখন রনি ওখানে আসে, এসে ঝামেলা শুরু করে। পরে এক প্রকারে আকাশ আর রনির মধ্যে মারামারি হয়। রনি আকাশের সাথে না পেরেই ইরাকে মারতে থাকে। রনি, আমাকে ছেড়ে দে। তুই যদি আমার সাথে বন্ধুত্ব না করিস, তাহলে আমি তোকে আর কারো সাথে বন্ধুত্ব করতে দিব না। রনি একটা ইট নিয়ে আসে ইরাকে মারতে। তখন আকাশ এসে ইরাকে সরিয়ে দেয়। এতে ইটের বাড়ি এসে আকাশের কপালের পাশে মাথায় এসে লাগে। রক্ত দেখে রনি তো চলে যায়। ইরা কান্না করতে থাকে। পরে কিছু লোকজন মিলে আকাশকে হসপিটাল নিয়ে যায়। ওখানে 3 দিন থাকার পরে, দেখুন, এই দাগ কখনো যাবে না, তবে যেতে পারে, শুধু সময়ের অপেক্ষায়। আকাশ, আমাকে বাঁচাতে গিয়ে তোমাকে। তুমি আমার বন্ধু হও, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব, কিন্তু আমি ওই রনিকে তো কোনোভাবেই ছেড়ে দেব না। ও যদি আবারও এরকম করে? এবার ও এরকম করার সুযোগও পাবে না।
কি করার, 5 দিন পরে আকাশ রনিকে একা একটা জায়গায় পায়। সেজন্য রনিকে অনেক মারতে থাকে। এক প্রকারের রনি ওখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে পুলিশ আকাশের বাড়িতে আসে। তখন আকাশের বাবা একজন রাজনীতির লোক ছিলেন। কি হয়েছে অফিসার? স্যার, আপনার ছেলে রনি নামে একটা ছেলেকে মেরেছে। ওই ছেলের যে অবস্থা, এতে মারাও যেতে পারে। কি বলছেন? সেজন্য আমি বলি কি, আপনি এই শহর ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যান। কিন্তু এই সমস্যাটা কি অন্য কোনোভাবে করা যায় না? কেননা কয়েকটা দিন আগেও আমার ছেলেকে মেরেছে। সেসব আমরা জানি, সেজন্য বলছি স্যার, আপনি এই শহর ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যান। আমি সামলে নেব বাকিটা। ঠিক আছে, কালকেই আমি চলে যাব। আকাশ আর ওর মাকে নিয়ে ওর বাবা শহর ছেড়ে দেয়, শুধু আকাশের কথা চিন্তা করে। নয়তো কারো এত ক্ষমতা ছিল না কিছু করার। ওইদিকে 3 দিন আকাশকে স্কুলে দেখতে পায়নি, সেজন্য ইরা ওর স্যারের কাছে যায়। স্যার, আকাশ স্কুলে কেন আসছে না? ও তো স্কুল থেকে চলে গেছে। কেন গিয়েছে? ওটা আমি জানি না, তুমি বরং ক্লাসে যাও। ইরাও ক্লাসে আসে। 5 দিন পরে ইরা আর ওর বাবা মা জানতে পারে রনির সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। রনির বাবা থানায় মামলাও করে এটা নিয়ে। ব্যাপারটা রফিক চৌধুরী জানার পরে, ইরা, আমরা আজকে এই শহর ছেড়ে দিব। কিন্তু কেন? ওই ছেলেটার তো অবস্থা খারাপ। কোন ছেলেটার? যেই ছেলে ইরাকে মারতে গিয়েছিল। কিন্তু কে মারলো? ওকে তো আকাশ মেরেছিল। এখন ওই ছেলেটার অবস্থা খারাপ। আমাদের পালাতে হবে। তুমি তো একজন নেতা, তুমি ভয়ে পালাবে? আমি এত বড় নেতা এখনো হইনি যে সমস্যার সমাধান আমি দিতে পারবো। ইরা, চল আমরা যাই। মা, তুমি জানো আকাশও নাকি শহর ছেড়ে দিয়েছে? ওর বাবা অনেক বড় নেতা, তারপরেও সে নিজের ছেলের কথা ভেবে চলে যায়। আমরাও যাই, চলো। এরপর ওনারাও শহর ছেড়ে দেয়। তবে ভাগ্যক্রমে দুজনে একই শহরে আসে, কিন্তু তাও কারোর সাথে কারো দেখা হতো না ঠিক মতো। এরপর ওরা যে যার পড়াশোনা চালিয়ে যায়, আর রফিক চৌধুরীও নেতা থেকে মন্ত্রী হয়ে যায়। আকাশের বাবা আর আকাশের পরিচয় আপনারা আরও পরে জানতে পারবেন। এভাবে 15 বছরের কাহিনী শেষ হলো। বর্তমান পুরো কাহিনী শোনার পরে আকাশ ইরাকে জড়িয়ে ধরে, ইরাও শক্ত করে জড়িয়ে ধরে। অথচ ইরা যে আকাশকে এত অপমান করেছে তা মনে হয় আকাশ ভুলেই গিয়েছে। কেন মনে রাখবো না? ওই দিন তুমি না থাকলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? তখন ভাবার এত সময় পাইনি। আচ্ছা, তুমি চলো, বাবার কাছে নিয়ে যাই তোমাকে। কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবে? অবশ্যই বাবা তোমাকে মেনে নিবে। তাছাড়া তুমি তো আমার বাবার সাথে কথাও বলেছো। কি বলো? কবে, কখন? পার্কে দেখা করেছো। আচ্ছা, এখন চলো, তোমাকে বাবার কাছে নিয়ে যাব। কি করার, নিয়ে আসে ইরার বাবার কাছে। সবাই কথা বলতে থাকে। দেখো আকাশ, আমি জানি না ইরা তোমাকে কিভাবে খুঁজে পেল, তবে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। তবে তোমাকে এই সাফাই কাজ ছেড়ে দিতে হবে। তুমি বরং আমাদের কোম্পানিতে কাজ করো। ভেবেছিলাম এই কোম্পানি ইরার হাতেই তুলে দেব, এখন আমি ওটা তোমাদের দুজনের হাতেই তুলে দেব। যেমনটা আপনাদের ইচ্ছে। তাহলে তুমি বরং তোমার বাবা মাকে নিয়ে আসো আমাদের বাড়িতে, তারপর তোমাদের বিয়ের কথাবার্তা বলবো আমরা। কবে আনতে হবে? 2 দিন পরে আনো। কি করার সবটা ঠিক করে নেয়, তারপর চলে আসে। পরের দিন ইরা, আকাশ, আবিদ আর আরোহী বসে আছে। আকাশ, আমাকে তুমি মাফ করে দাও, কথা দিচ্ছি আমি আর এরকম করব না। ভাইয়া, আমাদেরও মাফ করে দিন। আমরা অনেক কথা শুনিয়েছি আপনাকে। আমাদের সব ভুল মাফ করে দিন। আমাদের মাফ করেছেন তো? তোমাদের আমি মাফ করে দিলাম, তবে এরপর এরকমভাবে কাউকে নিয়ে হাসাহাসি করবে না। এইদিকে ওদের এই কথাগুলো দূর থেকে রনি দাঁড়িয়ে দেখছিল। রনি এতগুলো বছরে পুরোপুরি সুস্থ হয়ে যায় আর ওদের খুঁজে বের করে। তোরা আবারও একত্রিত হয়ে গেছিস, তাই না? তোদের আমি আবারও মারবো। আপনি কি ওদের ছিলেন? চিনি মানে? ওরা আমার থেকে 12টা বছর কেড়ে নিয়েছে। ওদের আমি এত সহজে তো ছেড়ে দিব না। একটা কাজ কর, মেয়েটাকে উঠানোর ব্যবস্থা কর। হয়ে যাবে, চিন্তা করবেন না। পরের দিন ইরা আকাশের সাথে দেখা করার জন্য বের হয়। রাস্তা থেকে ইরাকে রনির কিছু ছেলে মিলে উঠিয়ে নিয়ে যায়।
তোমরা কারা? আমাকে কেন নিয়ে এসেছো? তোকে কেন এনেছি তা এখন তোর জানতে হবে না। তাহলে কে জানবে? তোর ভালোবাসার মানুষটা আকাশকে কল দিয়ে এখানে আসার জন্য বল। ইরা কল দিয়ে আকাশকে ঠিকানা দেয়। রনির বাবাও একজন মন্ত্রী, সেজন্য ওর কাছেও ভাড়াটে লোক আছে। কথাটা শুনে আকাশ তো রেগে যায়। বাবা, তোমরা তো আজকে ইরাদের বাড়িতে যাওয়ার কথা। হ্যাঁ, যাবো তো বিকালের দিকে। আমি একটু বের হব। আমি ইরাকে নিয়ে একসাথে ওদের বাড়িতে ফিরবো। ঠিক আছে। আকাশ বের হবার সময় 30 জন সিকিউরিটি নিয়ে বের হয়। অবশ্য রনি জানে না আকাশের পুরো পরিচয়, সেজন্য রনি আবারও নিজের বিপদ ডেকে এনেছে। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসে সেই ঠিকানায়। আমি ভিতরে যাচ্ছি একা, তোমরা এখানে থাকো। আমি যখন বলবো তখনই সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। জি স্যার, তাই হবে। ভিতরে আসে ইরা, তো দেখে মুখে হাসি ফোটে। আকাশ, ও হচ্ছে রনি, যে ছেলেটা ছোটবেলায় আমাকে মারতে গিয়ে তোমাকে আঘাত করেছে। তুই এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছিস? তোর কি মনে হয় সারা জীবন আমি বিছানায় কাটিয়ে দিব? এখন কি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিস সেখানে? ঠিক ধরেছিস, প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছি আমি। তবে এবার আমি তোর সামনে ইরাকে নিয়ে এই বিছানায় বাসর করব, আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে ইরা চিৎকার শুনবি। কথাটা শুনে রনিকে লাথি মারে। রনি কিছুটা দূরে এসে পড়ে। রনির লোকেরা আকাশকে আটকে নেয়। এই দ্বারা তোকে বাঁচিয়ে রাখতে বলেছিল, নয়তো এতক্ষণে তোকে মেরেই ফেলতাম। তোরা তো সরকারি লোক। হ্যাঁ, ওর বাবা একজন মন্ত্রী, সেজন্য ওর বাবাকে আমরা সিকিউরিটি দিই। তাহলে তোমরা ওর কথা শুনছো কেন? কারণ আমার বাবা মন্ত্রী। দেখো, তোমরা কিন্তু নিজেদের অনেক বড় বিপদ ডেকে আনছো। তোমরা সরকারি লোক, তোমাদের চাকরি খাওয়া ওদের পক্ষে সম্ভব না। আমি ওদের টাকা খাইয়েছি। তাহলে তোরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিস? হয়েছি। স্যার, আপনি কাজ করুন, আমরা দেখতেছি কি। এবার আকাশ বাইরে ওদের সিগন্যাল দেয়। ওরা তখনই ভিতরে চলে আসে। এসে ওই সিকিউরিটিগুলোকে দেখে অবাক হয়। কি, আপনারা এখানে কেন? তোমরা সরকারি লোক হয়ে এরকম কাজ করতেছ? স্যার, এদের কি করব? এদের নিয়ে যাও, সাথে এদের চাকরি থেকে বের করে দাও। ঠিক আছে স্যার। আর এই ছেলের কি করব? ওর ব্যবস্থা আমি করতেছি। ওরা ওদের নিয়ে চলে যায়। আকাশ একটা পিস্তল ইরার হাতে দেয়। নিজ হাতে ওকে মেরে ফেলো। রনি তো না না করতে থাকে, কিন্তু ইরা পুরো ম্যাগাজিন রনির শরীরে ঢুকিয়ে দেয়। এটা চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। এরাও বের হয়। ওইদিকে রফিক চৌধুরী তো আকাশের বাবাকে দেখে পুরোপুরি অবাক হয়। উনি তো বিশ্বাস করতে পারছে না। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আকাশ আপনার ছেলে, কিন্তু ও সাফাই কর্মী সেজে কেন? জানো, দেশে কি কি চলে, সাধারণ লোকজন কি কি চায় তা শুনে সে অনুযায়ী কাজ করতে পারে। সত্যি স্যার, ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছেন। কিন্তু ইরা কোথায়? ওকে তো সকাল থেকে দেখছি না। আকাশ তো বললো ওরা একসাথে আসবে। আমরা বরং ওদের বিয়ে তারিখ ঠিক করে ফেলি। ওনারা বিয়ের তারিখ ঠিক করে। তারপরেই ইরা আকাশ আসে। ইরাও আকাশের বাবাকে দেখে চিনতে পারে। আঙ্কেল, আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনারা আমাদের বাড়িতে কেন আব্বু? কারণ ওনারা আমার বাবা মা, আর আমাদের বিয়ে ঠিক করতেই ওনারা এখানে এসেছে। তার মানে তুমি এতদিন মিথ্যে বলেছিলে? তুমি সাফাই কাজ করো? তাহলে তুমি জানো আমি কি করি। সবাই তো জানি প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে আমাদের দেশে রাষ্ট্রপতি। সেই হিসেবে তুমি ওনাদের ছেলে হলে আমি তো ঠিকই ধরেছি, তাই না? একদম ঠিক ধরেছ। তবে তোমাকে কিন্তু সাফাই কর্মী হিসেবে বেশি মানায়। তাহলে আমার পদ ছেড়ে দিয়ে সাফাই কর্মী হয়ে যায়, কি বলো? এই একদম না, যেভাবে আছো সেভাবেই ঠিক আছো। যেদিন সরকারি ছুটি থাকবে সেদিন আমরা দুজনে এই সাফাই কাজ করব। তুমি যেমনটা বলবে। এরপর ওদের বিয়ের বাকি কাজ চলতে থাকে। আপনাদের সবার দাওয়াত রইল। তাহলে বন্ধুরা, এখানেই গল্পটা শেষ করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো আমাদের গল্প আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।